হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার বর্ষ চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, নিফটি আজকে অত্যন্ত একটা ছোট রেঞ্জের মধ্যে কাজকর্ম করেছে। ফাইনালি নিফটি 24,678 অর্থাৎ 31 পয়েন্ট নিচে ক্লোজিং করেছে। আজকে নিচে ক্লোজিং করেছে, বাট উপরের লেভেলে ক্লোজিং করেছে। ব্যাংক নিফটি 53,510 অর্থাৎ 94 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। অন্যদিকে এফআইআই পুরো সপ্তাহ ধরে বাই করেছে। আজকে তারা 1830 কোটি টাকা সেল করেছে, আর ডিআইআই 1659 কোটি টাকার বাই করেছে। এফআইআই সেল করেছে, ডিআইআই বাই করেছে, ব্যালেন্স হয়েছে আলটিমেটলি। ফ্রেন্ডস, আজকে আমাদের আরবিআই মানে মনিটারি কমিটির যে মনিটারি পলিসি কমিটির যে মিটিং ছিল, সেখানে কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য কিছু ইন্ডিকেশন পাওয়া গেছে। মূল যে ইন্ডিকেশনটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে অর্থনীতিতে স্লো ডাউন এসেছে, যার জন্য আরবিআই আমাদের সারা বছরের অর্থাৎ 2025 সালের মিনস মানে যেটা 24-এর এপ্রিল থেকে শুরু হয়, এপ্রিল টু মার্চ 25, যে এই যে পূর্ণ অর্থবর্ষে যে গ্রোথের কথা বলেছিল আগে, মানে আগে থেকে প্রেডিক্ট করে যেটা বলেছিল সেটা 7.2%, সেটা কিন্তু আজকে কমিয়ে দিয়েছে, নাম্বার ওয়ান। দ্বিতীয় যেটা বলেছে, যে ইনফ্লেশন টার্গেট তারা রেখেছিল সারা বছরের গড় 4.5%, সেটা বাড়িয়ে দিয়েছে 4.8%। মিনস গ্রোথ কমছে, মানে আরবিআই প্রেডিকশন অনুযায়ী যে প্রেডিকশন করেছিল সে তুলনায় তাদেরকে প্রেডিকশন চেঞ্জ করতে হচ্ছে, আর ইনফ্লেশন যেটা এক্সপেক্ট করেছিল সেটা বাড়ছে। সুতরাং আর রিসেন্ট মাসে যেটা এসছে সেটা তো সম্পূর্ণ উল্টোটা। তো এই পরিস্থিতিতে মার্কেটে রেট কাট কিন্তু তারা করেনি, অর্থাৎ যেটাকে বলা হয় রিপো রেট, সেটা কত 6.5% যেটা আছে সেটাকে কিন্তু ইনট্যাক্ট রেখেছে। অর্থাৎ যে ইন্টারেস্ট রেটে বিভিন্ন কোম্পানি বা ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল সবাইকে ব্যাংক থেকে টাকা ধার নিতে হতো, সেই ইন্টারেস্ট রেট ইনট্যাক্ট থাকে। কিন্তু কালকে বলেছিলাম সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও, সেটা প্রায় 50 বেসিস পয়েন্ট কাট করেছে। যে সিআরআরটা ছিল 4.5%, সেটাকে কমিয়ে করা হয়েছে 4%। লাভ কি হবে তাতে? ব্যাংকের কাছে প্রায় 1.16 লাখ crore এক্সট্রা আসবে। এক্সট্রা আসবে মানে ব্যাংক এক্সিস্টিং রেটে আরো বেশি লোন দিতে পারবে। মিনস এটা ঘুরিয়ে ওয়ান কাইন্ড অফ মানে লিকুইডিটি সিস্টেমে বাড়ানো, যাতে ব্যাংক আর একটু সাহসের সঙ্গে কিছু লোন দিতে পারে। এছাড়াও আরো অনেক কিছু জিনিস আরবিআই গভর্নর বলেছে, যে লুফলস আছে, বিশেষ করে এনপিএ, যেগুলো আমরা টাইম টু টাইম চর্চা করেছি, সেই সমস্ত ব্যাপারে আরবিআই অত্যন্ত সতর্ক করে দিয়েছে ব্যাংকগুলোকে, প্লাস তারাও একটা মনিটরিং সিস্টেম আনছে। সুতরাং দিজ অল আর গুড ফর দ্য ইকোনমি। তাহলে একদিন ধরে আমরা আরপিআই মানে যে এমপিসি কমিটির মিটিং যেটা নিয়ে আমরা একদিন ধরে চিন্তা করছিলাম, তাহলে সেটার আজকে অবসান। গতকাল রাশিয়ান প্রেসিডেন্ট কি বলে পুতিন কিন্তু ভ্লাদিমির পুতিন, উনি একটা ইনভেস্টমেন্ট সাবমিটে মস্কোতে বেশ কিছু কথা বলেছেন। প্রথম কথা কি,
He commended Prime Minister Narendra Modi's India First policy and Make in India initiative. অর্থাৎ ইন্ডিয়ার যে বর্তমান গভর্নমেন্টের যে পলিসি, যে ইন্ডিয়া ফার্স্ট, এটা প্রত্যেকটা দেশই নেয়। যেমন ধরুন আমেরিকার প্রেসিডেন্ট বলছে আমেরিকা ফার্স্ট, তো এই পলিসিকে অ্যাপ্রিসিয়েট করেছে। প্লাস মেক ইন ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়াতেই আমরা সব জিনিস তৈরি করব, এই ইনিশিয়েটিভকেও তিনি অত্যন্ত বাহবা দিয়েছেন। এর সঙ্গে যেটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য হচ্ছে, যেটা তিনি যোগ করেছেন, যে এই মেক ইন ইন্ডিয়াকে সাকসেসফুল করার জন্য তারা বহু ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইন্ডিয়াতে বসাবে। অর্থাৎ তাদের দেশের বড় বড় কোম্পানি যারা আছে তারা কিন্তু ইন্ডিয়ার এই ম্যানুফ্যাকচারিং সেক্টরে তারা কিন্তু অংশগ্রহণ করার ব্যাপারে কিন্তু তারা অ্যানাউন্স করেছে। আমরা খুব সম্ভবত সামনের বছর প্রথমের দিকে পুতিন আমাদের দেশে আসছে, ঠিক আছে, পুতিনের ভিজিটের সময় এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যানাউন্স হতে পারে। মিনস তারা বড় আকারে ইন্ডিয়াতে কিন্তু ইনভেস্টমেন্ট করার কথা ভাবছে, যাতে করে ইন্ডিয়ার যে মেক ইন ইন্ডিয়ার ইনিশিয়েটিভে, কারণ কি তারাও বুঝতে পারছে তাদের যে অ্যাকচুয়াল বিপদকালীন বন্ধু হচ্ছে ইন্ডিয়া। সুতরাং ইন্ডিয়াকে রিলাই করে তারা কিন্তু অনেক কিছু করতে চাইছে, যাতে করে তাদের যে সাপ্লাই চেন সেটা বিঘ্নিত না হয়। ফ্রেন্ডস, কালকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা কথা বলেছে কোটাক ইনস্টিটিউশনাল ইকুইটিজ, অর্থাৎ কোটাকের যে ইকুইটিজ ডিভিশন, তারা কিন্তু অ্যাডভাইস করেছে ইনভেস্টরকে টু অ্যাভয়েড ন্যারেটিভ স্টক অ্যান্ড ফোকাস অন ফান্ডামেন্টাল। ন্যারেটিভ স্টক মানে ধরুন আমরা প্রায়শই বলি রেলওয়ে থিম, ডিফেন্স থিম, অর্থাৎ একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে এই সেক্টরগুলো আগে চলবে। ওদের বক্তব্য হচ্ছে যে আগে চলবে যেমন ঠিক, বাট ইনভেস্টার শুড ফোকাস অন ফান্ডামেন্টাল। চলবে সেই বলে শেয়ার প্রাইস বাড়িয়ে দেওয়া হবে বা হচ্ছে, তারা বলছে এটা হচ্ছে, কারণ ফান্ডামেন্টালি কিন্তু তার মধ্যে তেমন কোনো চেঞ্জ আসছে না। যাদের বলা হচ্ছে যে ধরুন আইআরএফসি বা ধরুন ইরকন, ধরুন আরভিএনএল, তাদের ফান্ডামেন্টালে তেমন কোনো এখনো পর্যন্ত আহামরি কিছু চেঞ্জ আসছে না, হয় শেয়ার প্রাইস 10 গুণ 12 গুণ বেড়ে যাচ্ছে। অ্যাকর্ডিং টু ব্রোকারেজ, real value of narrative stocks is 10 to 50% of their market cap and they are disconnected from fundamental. তাদের বক্তব্য হচ্ছে এদের যে ভ্যালুয়েশন আর এদের যে ফান্ডামেন্টাল, অর্থাৎ ফান্ডামেন্টাল থেকে ভ্যালুয়েশন ডিসকানেক্টেড হয়ে গেছে। অর্থাৎ ফান্ডামেন্টাল অনুযায়ী কিন্তু শেয়ার প্রাইস নয়, শেয়ার প্রাইস অনেক উপরে চলছে। Kotak also expect a reset in the market's investment stance towards narrative stock, which include capital goods, electric utilities and PSU. PSU মানে আপনারা বুঝতে পেরে গেছেন, যেমন ধরুন রেল, যেমন ধরুন ডিফেন্স, ইলেকট্রিক ইউটিলিটিজ, যেমন ধরুন যে আমরা যেটা বলি পাওয়ারের যে কি বলে সার্ভার না, আমার কথাটা মাথায় আসছে না। এই ইলেকট্রিক ইউটিলিটিজ কোম্পানি, ডেটা সেন্টার, এই সমস্ত জিনিসে বা ক্যাপিটাল গুডস যেগুলোতে বড় আকারে ইনভেস্ট করে ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি হবে, সেই সমস্ত জায়গায় কিন্তু ফান্ডামেন্টালের সঙ্গে কিন্তু ভ্যালুয়েশন ম্যাচ করছে না। সুতরাং দেখুন, সবার কথা শুনতে হবে, দিলে কি হবে, আপনি অ্যাকচুয়ালটা করতে পারবেন, কোথায় সতর্ক হয়ে যেতে হবে, ঠিক আছে। এই ব্যাপারে আপনাদের কয়েকটা কোশ্চেনের আজকে আমি অ্যান্সার দেবো এর পরের ধাপে, ঠিক আছে। আচ্ছা, প্রথম
বহুদিন ধরেই কেউ বলেছিলেন ইন্ডাসইন্ড ব্যাংকের ব্যাপারে। ফ্রেন্ডস দেখুন, ইন্ডাসইন্ড ব্যাংকের মধ্যে যেটা দেখা গেছে, ইন্ডাসইন্ড ব্যাংক বারবার ধরে বিভিন্ন বিতর্ক বা তার যে ফান্ডামেন্টালের মধ্যে কিন্তু হঠাৎ হঠাৎ করে এমন কিছু চেঞ্জ আসে যেটাকে কেন্দ্র করে কিন্তু শেয়ার দুমদুম করে পড়তে থাকে। এবারে বলে এবারে নয়, এর আগের বারেও কিন্তু পড়েছে। কিন্তু যেভাবে ব্যাংকিং শেয়ার, যেভাবে ধরুন কোটাক ব্যাংক চলছে না ঠিকই, কিন্তু তারা একটা জায়গায় মানে স্ট্যান্ড হয়ে আছে। কিন্তু ইন্ডাসইন্ড ব্যাংকের চার্টে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু কোম্পানির দুর্বল ফান্ডামেন্টালকে ইন্ডিকেট করছে। চার্ট যেটা বলছে সেটা হচ্ছে কোম্পানির ভেতরে কিছু দুর্বলতা আছে, কোম্পানির বিজনেসে কিছু দুর্বলতা আছে। সুতরাং হয় দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আপনাকে ওয়েট করতে হবে, আর যদি খুব বেশি লসে থাকেন তাহলে তো ওয়েটই করাটা বেটার। কারণ কি, লসে করার চেষ্টা বলবো না, কিন্তু কখনো যদি এই 1200-1300 রেঞ্জে আসে কখনো র্যালিতে, তাহলে কিছু পজিশন আপনি রিডিউস করতে পারেন। দ্বিতীয় যে শেয়ারটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এই সেলটেক, সফটওয়্যার সেক্টরের এই কোম্পানিটা কিন্তু ফ্রেন্ডস, এর কিন্তু পারফরমেন্সের মধ্যে কোনো চেঞ্জ আসেনি, কোনো স্লোডাউন আসেনি। মিনস যখন অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে স্লোডাউন এসছে, অর্থাৎ ইনফোসিস, টিসিএস, এ কিন্তু তেমন স্লোডাউন দেখায়নি। তাই এই কোম্পানিতে আপনারা ওয়েট করুন। অর্থাৎ আগামী দিনে এই শেয়ারের যদি আমি ফিবোনাকি রিট্রেসমেন্ট অনুযায়ী বের করার চেষ্টা করি, যেভাবে র্যালিটা আগামী 2025-এ এই সেক্টরের উপর আমরা আশা করছি, তাতে করে এই শেয়ার কিন্তু আপনাকে যে সমস্ত লেভেল দেখাতে পারে, বর্তমানে ধরুন 1888 লেভেল ভেঙে দিয়েছে, নেক্সট লেভেল 2292 এবং তারপরের লেভেল 2704, এই নয় একদিনে চলে আসবে, সময় নিয়ে নিয়ে উপরে যাবে নিচে যাবে, এই করতে করতে এই এর দুটো রেঞ্জ বেরোচ্ছে, একটা হচ্ছে 2293, তৃতীয় হচ্ছে 2704। নেক্সট যেটা বলেছেন সেটা হচ্ছে যে ব্রোকারেজ স্টক, জিওজিৎ ফাইন্যান্স, শেয়ার ইন্ডিয়া, মতিলাল ওসওয়াল সব কিনেছেন। ফ্রেন্ডস দেখুন, একটা সিস্টেমে চলুন। আমি জানি না আপনার পোর্টফোলিও কেমন, কিন্তু ব্রোকারেজ স্টক সব আপনি যদি কিনে নেবেন ভাবেন, তাহলে কিন্তু সেটা কিন্তু আউট অফ এথিক্স। আপনার 1 লক্ষ টাকার পুঁজি থাকলে আপনি ব্রোকারেজ স্টকে 10% ইনভেস্ট করতে পারেন, ঠিক আছে? সুতরাং তিনটে শেয়ারের মধ্যে ধরুন মতিলাল ওসওয়াল অনেক বেটার চলছে, যেখানে প্রফিট পাচ্ছেন সেখানে প্রফিট বুক করুন, কিংবা হোল্ডিং কমান। মার্কেট কখন কি করবে, কারণ কি একই সেক্টরের কিন্তু এতগুলো শেয়ার পোর্টফোলিওতে রাখা ঠিক হবে না। ইনভেস্ট করুন, আপনাকে সেক্টর ভিত্তিতে ইনভেস্ট করতে হবে। আপনি 1 লাখ টাকার মধ্যে 70,000 টাকা শুধু এইগুলোতে লাগিয়ে দিয়েছেন যদি, তাহলে আপনি ভুল করেছেন। সুতরাং প্রফিটে থাকলে প্রফিট বুক করে কিছুটা ওয়েটেজ কমান, অর্থাৎ আপনার এই সমস্ত শেয়ার থেকে টাকা বের করে এখন অন্য কোনো ফিল্ডে, যেগুলো ধরুন আমরা আলোচনা করি, সেই সমস্ত জায়গাতে অল্প বিস্তর করে ইনভেস্ট করুন। দেখুন, এটা একটা আর্ট। শেয়ার বাজার ইনভেস্টমেন্ট ওয়ান অফ দ্য বেস্ট বিজনেস, যদি কেউ এর আর্টটাকে শিখতে পারে। ক্লিয়ার? আমি সেই আর্টটা ধীরে ধীরে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। একটা ভিডিওর চলছে, প্রিপারেশন চলছে, যেটা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। থার্ড আর একটা যেটা, ইরকন কিনেছেন, ইরেডা কিনেছেন 1000 কোয়ান্টিটি করে। মিনস আপনি ইনভেস্ট করেছেন প্রায় ধরুন ইরকনে 1,90,000, ইরেডাতেও এমন পরিমাণ। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে আপনার পুঁজিটা কতটা। আপনি যদি দেখেন ইরকনে 1,90,000 ইনভেস্ট করেছেন, ইরেডাতে যদি দেখা যায়, ইরেডার যে মার্কেট ভ্যালু বর্তমানে এক্সাক্ট আমি যেটা দেখতে চাইছি, যে ইরেডা
ধরুন ইরেডা, আপনি ধরুন আমি কথার কথা ভাবছি, নিচে ইনভেস্ট করেছেন 2 লাখ টাকা ইনভেস্ট করেছেন, তাহলে আপনি 4 লাখ টাকা শুধু এই দুটো স্টকে ইনভেস্ট করে দিয়েছেন, তাহলে আপনার টোটাল পুঁজি নিশ্চয়ই ততটা। আর যদি আপনার টোটাল পুঁজি 5 লাখ হয়, তাহলে কিন্তু এই সমগোত্রীয় শেয়ারে আপনার 50,000 টাকার বেশি ইনভেস্ট করা উচিত নয়। সুতরাং যেখানে প্রফিট পাচ্ছেন আস্তে আস্তে করে আসল বের করে নিয়ে প্রফিটটা রেখে দেন, কারণ একটা সেক্টরে এত রাখার দরকার নেই। মার্কেটের বিভিন্ন বিভিন্ন রকম ন্যারেটিভ বিভিন্ন সময় তৈরি হয়ে যাবে। আজকে মার্কেট উপরে যাচ্ছে, আপনি সুযোগ পেয়েছেন, এই নয় কিনে বসে থাকবেন, কিছুটা আপনি হোল্ডিংকে কম করার চেষ্টা করুন। তো ফ্রেন্ডস, মানে আপনাদের যে প্রশ্নের উত্তরগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি কোনো আরো কিছু জানার থাকে। ফ্রেন্ডস, 2025-এর জন্য দেখুন, যেখানে কেউ চর্চা করছে না সেই জায়গায় কিন্তু আপনাকে কন্ট্রারিয়ান প্লে নিতে হবে, কারণ অর্থনীতির ইমপ্রুভমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু সেক্টরে কিন্তু ইমপ্রুভমেন্ট আসবে। সুতরাং 2025-এ যে কোনো সময়ে কেমিক্যাল সেক্টরের উপর কিন্তু বড় র্যালি আপনি আশা করতে পারেন। অর্থাৎ 2025-এ শুরু হলো, শেষ হবে গিয়ে 26-এ। সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত কেমিক্যাল স্টক ক্যাপেক্স করেছে, অর্থাৎ ক্যাপাসিটি বাড়িয়েছে পয়সা খরচ করে, যেমন ধরুন দীপক নাইট্রাইট দীর্ঘদিন ধরে কোনো রিটার্ন দেয়নি, দীপক নাইট্রাইট দীর্ঘদিন ধরে কোনো রিটার্ন দেয়নি, দীপক নাইট্রাইট, এসআরএফ বা ধরুন নবীন ফ্লোরিন, ঠিক আছে, দীপক নাইট্রাইট তেমন কোনো রিটার্ন দেয়নি। আমি যদি মান্থলি ক্যান্ডেলে দেখি তাহলে দেখা যাবে যে গত 5 বছরে এই সমস্ত জায়গাতেই সে কিন্তু আগেও ছিল, ঠিক আছে, অর্থাৎ সেই অর্থে তেমন কোনো রিটার্ন দেয়নি। এই শেয়ার আপনি আশা করতে পারেন খুব ভালো রিটার্ন দিতে পারে, রিটার্ন দেয় মানে কি, রিটার্ন খুব ভালোই দিতে পারে। অন্যদিকে এসআরএফ, আমি কোনো টার্গেট বলছি না, বাট আপনাকে টাইম ধরে বসে থাকতে হবে। এসআরএফও যদি দেখেন দীর্ঘদিন ধরে কোনো রিটার্ন দিচ্ছে না। সুতরাং এই সমস্ত শেয়ার যারা বেস তৈরি করছে সেগুলোকে কিন্তু আপনাদের মানে এদের মধ্যে কিন্তু মানে পোর্টফোলিওর মধ্যে কিন্তু অ্যাকুমুলেশন করার চেষ্টা করুন, যারা কিন্তু মার্কেট পড়লে এত সহজে পড়বে না। মার্কেটের স্লো ডাউনের কথা যেহেতু আরবিআই গভর্নর নিজেই স্বীকার করে নিয়েছে, সুতরাং মার্কেটের ন্যারেটিভ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তৈরি হবে। সুতরাং সতর্ক থাকতে হবে। যখনই আপনারা, যেমন ধরুন বর্তমান যে মার্কেট কন্ডিশন আছে, এখান থেকে 3-4% উপরে গেলে আমি যেভাবে নিচে যেতে আমি কিনেছিলাম, আমি কিন্তু আমার বেশ কিছু ক্যাশ আমি তুলে নেওয়ার চেষ্টা করবো। অ্যাটলিস্ট আর একটু ওপরে, যদি 25,000-এর উপরে যায়, আমি কিন্তু আস্তে আস্তে করে কিছু পয়সাকে ক্যাশে কনভার্ট করার চেষ্টা করব। দিজ অল আর দ্য স্ট্র্যাটেজি ইন মার্কেট। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরে।